আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসজনিত কারণে আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় চট্টগ্রাম কলেজ প্রশাসনের পক্ষ থেকে যে অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে, এরই অংশ হিসেবে আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল মামুন, চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। আমরা আজকে কথা বলবো মধ্যযুগের ইউরোপীয় সমাজে পোপতন্ত্র ও পোপ এবং সম্রাটের মধ্যে যে সংঘাত ছিল, এই সংঘাতের কারণগুলো নিয়ে। আর এই আলোচনার পূর্বে আমরা পোপতন্ত্র সম্পর্কে একটি সাধারণ ধারণা লাভ করার চেষ্টা করব। ইউরোপে মধ্যযুগেই এই পোপতন্ত্রের উদ্ভব হয়, আর মূলত যীশুখ্রিস্টের মৃত্যুর পরে খ্রিস্ট ধর্মদের বা খ্রিস্টানদের সংগঠিত করার জন্যই এই গির্জার উদ্ভব ঘটে। খ্রিস্টীয় ৩য় শতক পর্যন্ত মূলত সমাজের দরিদ্র মানুষজন, চাকর বাকর, ভবঘুরে এবং অশিক্ষিত মানুষরাই এই খ্রিস্ট ধর্ম অনুসরণ করত। কিন্তু খ্রিস্টীয় ৩য় শতকের পরে এসে এই খ্রিস্ট ধর্মের অনেক বিকাশ ঘটতে থাকে এবং সমাজের যে উচ্চবিত্ত, শিক্ষিত বা উঁচু শ্রেণীর যে মানুষজন ছিল, তারা এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করা শুরু করে। পরে খ্রিস্ট ধর্মের পরিধি অনেক বিস্তৃত হয় এবং এই যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের খ্রিস্ট ধর্ম গ্রহণ, এর মূলে যে কারণ ছিল তা হলো ধর্ম, যুদ্ধ, হানাহানি, এই যে সকল কাজ, এই অন্যায় কাজ, এই কাজগুলোকে এই খ্রিস্ট ধর্ম পাপ কর্ম বলে অভিহিত করে এবং মানুষকে সত্য ও সুন্দর এবং মানুষকে সত্য ও সুন্দরের দিকে আসতে আহ্বান জানায়। এই খ্রিস্ট ধর্ম বিকাশের পূর্বের দিকে, প্রথম দিকে সমাজে যে যাজক বা পুরোহিত শ্রেণী ছিল, তারা মূলত গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে এই ধর্মীয় উপদেশ প্রচার করত। বিভিন্ন প্রকার ধর্মীয় বিবাহ এবং অন্ত্যেষ্টিক্রিয়া বা বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করত। কিন্তু খ্রিস্টান ধর্মের বিকাশের সাথে সাথে তাদের কাজের পরিধি আরও বৃদ্ধি পায় এবং এই সকল পুরোহিতদেরকে স্থানীয় কিছু চার্জ করে সেই চার্চের প্রধান নিযুক্ত করা হয়। পরবর্তীতে দেখা যায় যে এই ছোট চার্চগুলো একসময় জেলা শহরে বড় চার্চ প্রতিষ্ঠিত হলে ওই চার্চের অধীনস্থ হয়ে পড়ে। ওই জেলা চার্চগুলো আবার দেখা গেল যে আরও বড় দেশীয় কোনো প্রধান চার্চ ওই চার্চের অধীনস্থ হয়ে পড়ে। এভাবেই খ্রিস্টান জগতে, এভাবেই মধ্যযুগের এই ইউরোপিয়ান সমাজে একটি কাঠামো, এই পোপতন্ত্রের একটি চার্চের একটি কাঠামো প্রতিষ্ঠিত হয়। এভাবেই মূলত পোপতন্ত্রের বিকাশ ঘটে। এই পোপতন্ত্রের সংজ্ঞায় বলা যায়, রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও প্রশাসন ব্যবস্থাই হলো পোপতন্ত্র। আমরা এখন এই পোপতন্ত্রের যে কাঠামোটা আছে, এই কাঠামোটা একটু দেখব। এই পোপতন্ত্রের একেবারে শীর্ষে বা উপরে অবস্থান করতেন তিনি হলেন পোপ। তিনি সমগ্র খ্রিস্টান জগতের যে প্রধান ধর্মীয় গুরু ছিলেন। এই পোপের নিচে অবস্থান করতেন প্যাট্রিয়ার্ক। তিনি ছিলেন এই যে তখন সমগ্র খ্রিস্টান জগৎ যে কতগুলো প্রধান রাষ্ট্রে বিভক্ত ছিল, ওই রাষ্ট্রগুলোর যে প্রধান যাজক, তাকে বলা হতো প্যাট্রিয়ার্ক। তৎকালীন সময়ে বা মধ্যযুগে সমগ্র ইউরোপ প্রধানত 5টি প্যাট্রিয়ক বা রাষ্ট্রে বিভক্ত ছিল। তা হলো রোমান, অ্যান্টিওক, আলেকজান্দ্রিয়া, জেরুজালেম এবং কনস্টান্টিনোপল। এই 5টি রাষ্ট্রে প্রধান যে 5জন যাজক ছিলেন, তাদেরকে প্যাট্রিয়ার্ক বলা হতো।
তার নিচে ছিলেন আর্চ বিশপ, যিনি ছিলেন প্রাদেশিক চার্চের প্রধান। আর্চ বিশপের নিচে ছিলেন বিশপ, তিনি জেলা চার্চের প্রধান ছিলেন। এই বিশপের নিচে ছিল প্রেস বিটার, যিনি অনেকগুলো গ্রাম বা ছোট শহরের যে চার্চ ছিল সেই চার্চের পুরোহিত ছিলেন, সেই চার্চের প্রধান ছিলেন। এর নিচে ছিল পুরোহিত, যিনি স্থানীয় বা গ্রামীণ যে ছোট চার্চগুলো ছিল এই চার্চের যে প্রধান ছিলেন তাকে পুরোহিত বলা হতো। তবে এই পোপ তিনি খ্রিস্টান সমাজের সর্বোচ্চ ধর্মীয় গুরু ছিলেন। তিনি রোমান সম্রাটের মতোই ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। ধর্মীয় বিধিবিধান জারি, ধর্মীয় ব্যাখ্যা দান ইত্যাদি ক্ষেত্রে তিনি বিকল্পহীন প্রধানে পরিণত হন। ধর্মীয় ক্ষেত্র সহ অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে তার ক্ষমতা রোমান সম্রাটকেও ছাড়িয়ে গেছে। সামন্ত রাজাগণ নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য চার্চের মতাদর্শকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করেন। 751 সালে পিপ্পন ফ্রান্সের রাজা হন এবং তিনি চার্চকে বহু সুযোগ সুবিধা প্রদান করেন। এতদিন যে সম্পত্তিগুলো চার্চ ভোগ করত তিনি সেগুলোকে চার্চের সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেন। 756 সালে পোপের জন্য তিনি একটি আলাদা রাষ্ট্র বা পেপাল স্টেটের ঘোষণা দেন, যেটি বর্তমান ভ্যাটিকান সিটি। পিপ্পনের সময় থেকেই রাজাগণ নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য চার্চের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। জার্মান রাজারাও চার্চ ও পোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। 10ম শতাব্দীতে রাজা প্রথম ও দ্বিতীয় অট্টো প্রচুর ভূসম্পত্তি চার্চকে উপহার দেন। 11 শতকে রাজা ও পোপের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেয়। 1073 সালে পোপ সপ্তম গ্রেগরি ক্ষমতা গ্রহণের পরে ফ্রান্সের রাজা চতুর্থ হেনরির সাথে গভীর দ্বন্দ্ব শুরু হয়। আমরা এখন এই পোপ এবং সম্রাটের মধ্যে এই দ্বন্দ্বের কারণগুলো নিয়ে আলোচনা করব। পোপ ও সম্রাটের মধ্যে সংঘাতের প্রথম যে কারণগুলি রয়েছে সেগুলি হলো চার্চের সম্পত্তি বৃদ্ধি, ধর্মীয় ও অবস্থাসম্পন্ন মানুষের কাছ থেকে দান ও কর আদায়ের মাধ্যমে এবং ইন্ডালজেন্স বিক্রিসহ অন্যান্য কাজের মাধ্যমে এই পোপ বা চার্চ প্রচুর সম্পত্তির মালিক হয়ে যায়। এক জরিপে দেখা যায় যে খ্রিস্টান জগতের 1/3 জমির মালিক ছিল চার্চগুলো। ফলে চার্চ অধিক ক্ষমতার মালিক হয় এবং তারা সম্রাটের কর্তৃত্ব অস্বীকার করে। সম্রাট কর্তৃক করারোপ। মধ্যযুগে সামন্ত রাজাগণ পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত, তাই তাদের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হতো। এর এক পর্যায়ে তারা গির্জার উপরে করারোপ করার সিদ্ধান্ত নেয়। পোপদের মতে গির্জার সম্পত্তি পরিচালনার ভার ঈশ্বর কর্তৃক প্রদত্ত, এর উপর পার্থিব রাজা বা সম্রাটের হস্তক্ষেপ চলতে পারে না। তাই যখন সামন্ত রাজাগণ এই চার্চের উপরে করারোপ করে তখন তাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দেয়। পোপের সম্মতিতে সম্রাট পদলাভ। পোপ তৃতীয় লিও শার্লামেনকে 800 খ্রিস্টাব্দে সম্রাট হিসেবে অনুমোদন দেন। তখন থেকে এ প্রথা চলতে থাকে যে পোপ সম্রাটকে নিয়োগদান করবেন। 952 সালে মহামতি অটোকে রোমান পোপ সম্রাট হিসেবে স্বীকৃতি দেন, কিন্তু অটো এই পোপের কাছ থেকে নিয়োগ পেয়ে তিনি সম্রাট হন, কিন্তু সম্রাট হওয়ার পরে তিনি নিয়ম করেন সম্রাটের অনুমতি ছাড়া কেউ পোপ নির্বাচিত হতে পারবে না। ফলে সমগ্র পোপ এবং সমগ্র চার্চ তার এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। পোপ
সপ্তম গ্রেগরির ভূমিকা। এই পোপ সপ্তম গ্রেগরি তিনি একজন উগ্রপন্থী সংস্কারক ছিলেন। 1073 সালে তিনি পোপ নির্বাচিত হন এবং পোপ নির্বাচিত হয়ে তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করেন। পোপ নির্বাচনের জন্য সম্রাটের কর্তৃত্বকে তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ঈশ্বর ছাড়া পোপের বিচার করার ক্ষমতা কারো নেই। সম্রাটকে সিংহাসনচ্যুত করার ক্ষমতাও পোপের আছে। 1076 সালে এই সপ্তম গ্রেগরিকে সম্রাট হেনরি পোপের পদ থেকে বহিষ্কার করেন। এ অবস্থায় সপ্তম গ্রেগরি রোমে ধর্মসভা ডেকে সম্রাটকে সমাদৃত করেন। এ অবস্থায় অনেক যাজক ও ভূস্বামী রাজার পক্ষ ছেড়ে এই পোপ সপ্তম গ্রেগরির সাথে যোগ দেন। এর ফলে সম্রাট হেনরির অবস্থা খারাপ হয়ে যায়। তিনি গোপনে ইতালিতে গিয়ে পোপের সাথে সাক্ষাৎ করেন এবং এ যাত্রায় রক্ষা পান, তবে তিনি যথেষ্ট অপমানিত হন। তাই পরপর 2 বার তিনি ইতালি অবরোধ করেন, কিন্তু সফল হতে পারেননি। তিনি তৃতীয়বার এই ইতালি অবরোধ করে গ্রেগরিকে বিতাড়িত করতে সক্ষম হন। 1085 সালে এই পোপ সপ্তম গ্রেগরি তিনি দক্ষিণ ইতালিতে মারা যান। 1112 সালে পোপ ও সম্রাটের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ওয়ার্মস চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে পোপের উপরে সম্রাটের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়, যদিও তাদের এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। পোপ তৃতীয় আলেকজান্ডারের ভূমিকা। জার্মান শাসক ফ্রেডারিক পোপের ক্ষমতা বিলোপ করার চেষ্টা করেন। 1159 সালে পোপ আড্রিয়ানের মৃত্যুর পর পোপ নির্বাচনের মতানৈক্য দেখা দেয়। এই অবশেষে সম্রাট ফ্রেডারিক কার্ডিনাল অক্টোভিয়ানকে পোপ নিযুক্ত করেন। অধিকাংশ কার্ডিনাল এই ফ্রেডারিককে অস্বীকার করে তৃতীয় আলেকজান্ডারকে পোপ নিযুক্ত করেন। পোপ নির্বাচিত হয়ে তিনি সম্রাটকে সমাদচ্যুত ঘোষণা করেন। 1179 সালে আলেকজান্ডার প্রস্তাব করেন যে পোপ নির্বাচনে কখনো দ্বিমত দেখা দিলে এই কার্ডিনালদের 2/3 ভোটে যিনি জয়ী হবে তিনি পোপ নির্বাচিত হবেন। তৃতীয় ইনোসেন্টের ভূমিকা। পোপ তৃতীয় ইনোসেন্ট তিনি চার্চের ইতিহাসে সর্বাপেক্ষা ক্ষমতার অধিকারী হন। 1208 সালে ফ্রান্সের রাজা ফিলিপ আগাস্টাসকে তিনি বাধ্য করেন তার পরিত্যক্ত স্ত্রীকে ফিরিয়ে আনতে। তিনি প্রায় সকল রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেন। তিনি তার পছন্দের ব্যক্তি দ্বিতীয় ফ্রেডারিককে রোমান সম্রাটের পদে নিযুক্ত করেন। এভাবে এই ত্রয়োদশ শতকে এসে পোপের ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। পোপের ক্ষমতা হ্রাস। চতুর্দশ শতাব্দীতে এসে পোপের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এর প্রধান কারণ ছিল ক্রুসেডের শোচনীয় ব্যর্থতা, পোপ ও ধর্মযাজকদের সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অতিরিক্ত ব্যবহার, মাত্রাতিরিক্ত বিলাসী জীবন ইত্যাদি। ফ্রান্সের রাজা ফিলিপ দ্য ফেয়ার পোপের কর্তৃত্ব অস্বীকার করেন এবং চার্চের উপর কর ধার্য করেন। পোপের কার্যালয় ফ্রান্সে স্থানান্তরিত করেন। 1305 থেকে 1377 খ্রিস্টাব্দ পর্যন্ত 72 বছর এই পোপের প্রধান কার্যালয় ভ্যাটিকান সিটিতে ছিল না, বরং এটি ফ্রান্সে স্থানান্তরিত হয়। ইতিহাসে এটি ব্যাবিলনীয় বন্দিত্ব নামেই পরিচিত। এর ফলে পোপের সম্মান ও গুরুত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1377 সালে পোপের কার্যালয় পুনরায় রোমে স্থানান্তরিত হয়। পোপ অষ্টম বেনিফিসের মৃত্যুর পরে যাজকদের মধ্যে ব্যাপক মতানৈক্য দেখা দেয়। তাদের পারস্পরিক
অনৈক্য ও সন্দেহ প্রভৃতি কারণে পোপের ক্ষমতা ক্রমেই হ্রাস পেতে থাকে এবং পোপতন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর পরে কখনোই এই পোপতন্ত্র তার স্বমহিমায় ফিরে আসতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এই কামনা করি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।